যাই হোক, ধন্যবাদ ধন্যবাদ ব্যারিস্টার আশরাফুল ইসলাম সাহেবকে। উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং ওনাকে সাধুবাদ জানাই যে উনি একটা রিড করেছেন। এটা করা উচিত ছিল আমাদের আরো অনেক আগেই, কারণ ডক্টর ইউনূসের সরকার যে পরিমাণ দুর্নীতি অপনীতি করেছে, বাংলাদেশ থেকে যেভাবে পিছিয়ে দিয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বিপ্লবটাকে যেভাবে তারা ব্যর্থ করে দিয়েছে, এর দায়িত্ব তাকে নিতে হবে। এত বড় একটা বিপ্লব, এত রক্তের বিনিময়ে যে পরিবর্তনটা আসলো, সেই পরিবর্তনটা সে যেভাবে ব্যক্তি স্বার্থে ব্যবহার করলো, সে যেভাবে গ্রামীণ টেলিফোনের বিল অডিট করা, তার ট্যাক্স মাফ করা, বা এই যে সম্পদ তৈরি করা, এটার বিচার হইতে হবে। আমি তো, আমাদের বয়স হয়ে গেছে, আমরা তো এখন আর পারবো না। আশরাফ সাহেব শুরু করেছেন, আমি উনাকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। আমার পূর্ণ সমর্থন থাকবে এই ধরনের আন্দোলনের পিছনে, এই ধরনের কর্মকাণ্ডের পিছনে। কারণ আমাদেরকে এইগুলো যদি বন্ধ করতে না পারি, তো আগামী দিনে তো তাই হবে। যাই হোক, আজকে নতুন সরকার আসছে, 5 বছর আসছে। এই চুক্তিপত্রটা আমি পাঠিয়েছি আমার কাছে, আরো 2 মাস আগে এটা পেয়েছিলাম আমরা। আমার চুক্তিপত্রটা পর্যালোচনা করার চেষ্টা করেছি। আমি চুক্তিপত্রটা হাসিনা বা আপনাকে পাঠিয়েছি, আপনি আশরাফ সাহেবকে পাঠিয়ে দিয়েন এই চুক্তিটা, ওনাকে দিয়েন, দেখেন। হ্যাঁ, আমি দিয়েছি, যে আমি চুক্তিটা পাঠিয়েছি, উনি আপনার কাছে কাজেই আমি চুক্তিটা পক্ষে বলছি না, আমি চুক্তিটা অবশ্যই বিপক্ষে, কারণ এই চুক্তিটা করার দরকার ছিল না, দুদিন আগে করার দরকার ছিল, অপেক্ষা করতে পারতাম। কিন্তু আমেরিকা তার নিজের স্বার্থে চুক্তিটা করিয়ে নিয়েছে। যখন করিয়ে নিয়েছে, আমেরিকা পুরাটাই বাস্তবায়িত করবে। আমাদের পক্ষে সম্ভব হবে না চুক্তির বাইরে যাওয়ার, কারণ একসঙ্গে তো ভারতের সঙ্গে যুদ্ধ করব, চীনের সঙ্গে যুদ্ধ করব, আমেরিকার সঙ্গে যুদ্ধ করব। বাংলাদেশের তো আমাদের এত শক্তি হয়নি আশরাফ সাহেব, আমরা এখনো এত শক্তি অর্জন করতে পারি নাই। এখন তো শুভেন্দু অধিকারী আমাদের বরিশাল্লা, এখন তো দেখাচ্ছে সে মগবাড়ি বরিশাল, হ্যাঁ বুঝছেন, আমরা আইনের লোক। এখন অধিকারী যা করছে, এটাকে আপনি অস্বীকার করবেন কি? অধিকারী ধর্মের কারণে তার বাস্তবিকটা হারিয়েছে, সেটাকে এখন প্রতিশোধ সে কেন বরিশালে থাকতে পারলো না? কেন আপনি নিচ্ছেন না? আপনি ফিলিস্তিন থেকে আপনাকে বাস্তুচ্যুত হয়ে আপনি প্রতিশোধ নিচ্ছেন না? আপনি হামাস কি করতেছে আজকে? আপনাকে ফিলিস্তিন থেকে বের করে দিয়েছে বলেই তো এগুলো করতেছেন। তা আপনি শুভেন্দু অধিকারীকে বরিশাল থেকে কেন বের করে দিলেন? কেন আপনি একটা জাতি সত্তা নিয়ে, একটা আমার একটা ভারত, আমি এই বাংলায়, বঙ্গ আমার প্রাচীন কালের বঙ্গ, সেই বঙ্গকে আপনি কেন এভাবে ভাগ করলেন? করেছে কি হয়েছে? আজকে ডক্টর ইউনূস কি মুসলমান না? আজকে ডক্টর খলিল কি মুসলমান না? আজকে যে আমার আশরাফ সাহেবের হাইকোর্টে যে বিচারক গুলো আছে, এরা কি মুসলমান না? কিন্তু একটার মধ্যে কোনো ইমান আছে, একটার মধ্যে কোনো বিচারের মধ্যে কোনো ন্যায্যতা আছে? বলেন তো আশরাফ সাহেব, বলেন। আপনি এক একটা রায় দেখেন তো, এগুলো দেখলে কি মনে হয়? বোঝা যাচ্ছে না যে এগুলা লেখা দিচ্ছে। ক্রিকেট খেলা হিট করছে, একদিন বিচারক বলতেছে আমি রিট গ্রহণ করলাম, আবার বলতেছে আমি এই নির্বাচনে হস্তক্ষেপ করবো না। বিচারক হস্তক্ষেপ করে কি করে ভাই? আশরাফ সাহেব, বিচারকের রায় কি কোনো হস্তক্ষেপ? বলেন। বিচারের রায় তো ফাঁসি দিল ন্যায় বিচার, ছেড়ে দিল ন্যায় বিচার। বিচারক যদি কাউকে ফাঁসিও দেয়, এটাও ন্যায় বিচার। আর যদি কাউকে ছেড়েও দেয়, এটা ন্যায় বিচার। এখন বিচারক যদি বলেন আমি ফাঁসি দিতে পারবো না, তাহলে কি এটা ন্যায় বিচার হবে? বা বিচারক যদি বলে আমি ছেড়ে দিতে পারবো না, হবে? হাইকোর্টের বিচারক কি করে বলে আমি ওই আইসিসির কি বলে ক্রিকেট বোর্ডের নির্বাচনে আমি হস্তক্ষেপ করব না? এই ধরনের মানসিকতা। এইখানে এরা তো সব মুসলমান, আমরা তো সব মুসলমান বাংলাদেশের মানুষ। আজকে অধিকারী তো প্রতিশোধ নিবেই। সে তো তার ফিলিস্তিন প্যালেস্তাইন দখল করতে চায়, তাকে ফিলিস্তিনি জায়গায় দাঁড়ান করান না, অধিকারীকে একজন ফিলিস্তিনি বানান না, তাহলে কি হবে? এটা পিওর সৈনিক বানান। আশরাফ সাহেব কি বলেন? এটা স্কটল্যান্ডে সিপাহী বানান না তাকে, এটা স্কটল্যান্ডে বানান না, সে কি করবে? আসলে কি করেনি ওইখানে শুভেন্দু অধিকারী যে যা করছে, এই যে 1 সপ্তাহ হলো মনে হয় শেষ স্বপ্ন দিয়েছে। আমাকে যদি ফিলিস্তিন থেকে বেরিয়ে গিয়ে যদি আমি হামাস হতে পারি, তাহলে বরিশাল থেকে বেরিয়ে কলকাতাতে গিয়ে আসে এন্টি বাংলাদেশি কেন হবে না?
এই যে ভুল পদক্ষেপ গুলো আপনাকে এগুলো তো বিচার করতে হবে। শুভেন্দু আজকে বাংলাদেশ থেকে বরিশাল থেকে গিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, খুব বড় কিছু হয় নাই ভারতের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, সেটা তার ব্যাপার, তার সমস্যা হবে, কিন্তু সে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকে আপনি বলতেছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক নাকি তার উপর নির্ভর করে, হাস্যকর কথা না? আপনি শুভেন্দুর প্রতিটা বক্তব্য তো আজকে, হ্যাঁ, প্রতিটা বক্তব্যকে তো যদি আমার ভালো একজন পররাষ্ট্রমন্ত্রী হইতেন তাহলে তো প্যারেড করাইতে নাই না আমার এই রাষ্ট্রদূতকে, যে তোমার শুভেন্দু এই কথা কেন বলেছে, তুমি জবাব দাও। প্রতি ঘন্টায় ঘন্টা টাকাতে পারতেন আমার যদি একটা মেরুদণ্ড ওলা একটা পররাষ্ট্র মন্ত্রণালয় থাকতো। এই মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা তো পররাষ্ট্র, আমরা বৈদেশিক মন্ত্রণালয় বলি না, বিদেশি মন্ত্রণালয় বলি না, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরের রাষ্ট্রের মন্ত্রণালয়, এটা পরের রাষ্ট্রের মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজে এখানে শুভেন্দু অধিকারীকে আমি গুরুত্ব দিতে চাই না। শুভেন্দু অধিকারী বাংলাদেশের প্রতি তার বিদ্বেষ আছে, এটা স্বাভাবিক। এই সমস্ত ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা মানুষকে উচ্ছেদ করছি। আজকে যে রোহিঙ্গারা উচ্ছেদ হয়েছে আকিয়াব থেকে, উখিয়ার থেকে, বা কি বলে থাকে ওই রাখাইন থেকে, আচ্ছা বলেন তো, এখন ওখানে যে অধিকারী নাই বলে তো সে বাংলাদেশে খাইতেছে, পোলাপান হইতেছে, জন্ম হইতেছে। আসছিল 8 লাখ 9 লাখ, 14 লাখ হয়ে গেছে। আরো যদি মাসাল্লাহ কয়েক মাস থাকে, বছর থাকে, তাহলে বোধহয় 20 লাখ পার হয়ে যাবে। এই বাংলাদেশি রাখিয়া, এবং তোর মায়ানমার বলে বাংলাদেশে ভাই, এরা তো আমার এখানে জন্মগ্রহণ করে নাই। কাজে এদিকে যদি আজকে আমি ভারতে কি বলে রাখাইনে ফেরত পাঠাতে চাই, তাহলে তো অধিকারী হয়ে যাবে। তা আমি আপনাকে বলবো, বিনয়ের সঙ্গে বলবো, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীরা কি বলে এটা আমাদের কাছে নিয়ে আসেন, আমাদেরকে প্রশ্ন করে না। কারণ অধিকারীকে আমরা, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তারা জনগণ বানিয়েছে, আমি তাকে সম্মান করি, কিন্তু আমি তাকে শ্রদ্ধা করি না। সে উদ্দেশ্যে হয়েছে, আমি তাকে তো জ্বালাচ্ছে, যেমন কোরবানি করতে দিবে না, তারপরে এই যে গরুর মালিকরা, গরু হাটের মালিকরা যেরকম তার বিরুদ্ধে ইয়ে করছে, আজানের ব্যাপারে সে আপত্তি করছে, আবার কোন মসজিদ, এটা তাদের তারা করতে বলেন, তারা তাদের করতে বলেন, তারা তাদের প্রতিবাদ করতে বলেন। আমার কি দেবে, আমার তো নিজে, আমি তো কোরবানি দিতে দিতেছি, আমার অসুবিধা গেছে। ও আমার সমস্যা যখন হয়েছিল তখন তো আমার কাছে আসে নাই। ও বেটা কেন ওই শেখ হাসিনা বাড়ি থেকে হামলা করতেছে না? ওর জন্য আমার তো ধরো, তো ও কেন শেখ হাসিনা ধরতেছে? উত্তরপ্রদেশের মুসলমানরা কেন শেখ হাসিনাকে ধরে না? দিল্লিতে কেন ধরে না? দিল্লিতে অনেক মুসলমান আছে, তারা কে শেখ হাসিনাকে ধরে না কেন? ওর গরু কোরবানির জন্য আমার হাহাকার, আর আমার লোক কলকাতা ঘুরে বেড়াচ্ছে এই দেশে করাপশন করে টাকা পয়সা নিয়ে, তাদেরকে ধরে না কেন? তাই সুবন্ধ ফেরত পাঠায় না কেন? আওয়ামী লীগের নেতাগুলা কর্মীদের ফালাই দিয়া, কর্মীরা এখানে পলায় বেড়াচ্ছে, আর ওই বেটারা কলকাতা বৈশা কি একটা ছবি দেখলে তো মনে হয় যেন আরো নাদু শুরু হচ্ছে। বলেন, তো এইগুলোকে ধরে পাঠায় দেখ, কুরবানি দিয়ে দেখ, ওগুলো কুরবানি দিয়ে দেখ, আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে আসবো। আশরাফ সাহেব, কথাটা কেন বলছি, দুঃখে বলছি। একটা রাজনৈতিক নেতাদের সবচেয়ে ভালো জায়গা হলো জেলখানা। যতদিন জেলখানায় থাকে ততদিন গণভবন পাওয়ার অধিকার হয়। রাজনৈতিক নেতারা কখনো বিদেশে পালিয়ে থাকে না, কারণ রাজনীতি জনগণের জন্য, জনগণ পক্ষে থাকে থাকবে। কিন্তু আজকে আওয়ামী লীগের একদম সব নেতাগুলা, অল্প কিছু আছে জেলখানায়, চিন্তা করছে জেল থেকে বাইরে আসতে পারে, এগুলো কি অবস্থা হবে নেতাগুলার? কাকে মূল্যায়ন করবেন তখন? এই যে জেলখানা পড়ে আছে ফারুক খান, জেলখানা পড়ে আছে শাহজাহান খান, জেলখানা পড়ে আছে, যে এরা আওয়ামী লীগের বড় নেতা হবে না ওবায়দুল কাদের, মির্জা আজম বা হানিফ, এরা বড় নেতা হবে? বিদেশ থেকে এসে বাংলাদেশের বড় বড় নেতা হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন সব এক্সাইল, লিডার ইন এক্সাইল যারা হয় তারা বড় নেতা হয়, জনগণের পাশে থাকে না। এই যে আমার হাসিনা আপা লন্ডন থেকে আসছিলেন এমপি হওয়ার জন্য, এমপি হলে আমি খুশি হইতাম, আমার আপা এমপি হলে আমাদের যাওয়ার রাস্তা হইতো, আমরা বলতে পারতাম টক শুতে কত কথা বলছি, কারণ আমাদের কিছু টক জাল দেন। কিন্তু সেটা তো আপনি ব্যর্থ হয়ে গেলেন, লন্ডন থেকে আসা, ঢাকা শহরে আসা। যাই হোক, তবে ভাই আমি বলি, আপনারা এটা এই পর্যালোচনা করে দেখেন, শুভেন্দুকে আসেন আমরা অ্যাভয়েড করি, ইগনোর করি, তার কথাগুলো আমরা একদম গুরুত্ব দিব না।
আমার রাষ্ট্রকে বলি করুন। আর আমেরিকার সঙ্গে ধরেন আমরা ঝগড়া করে আমাদের যদি এখন ভারতের সঙ্গে ঝগড়া করতে হচ্ছে যখন আমেরিকা হাতে রাখতে হবে। ইউনূস সাহেব এই কাজটা করেছে। সে যেহেতু আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানে ভারতের সঙ্গে একটা হইচই করার চেষ্টা করেছে, এই জন্য সে কি করেছে, সে আমেরিকার চুক্তি যা বলছে তাই মেনে আসছে। যাই হোক, এই চুক্তি খারাপ, এই চুক্তির 66% খারাপ, 34% ভালো আমার কাছে আর কি। আমি এটাকে 66 দিব আমি খারাপ, আর 34 দিব আমি এটা ভালো। এই 34 কে আমার চেষ্টা করতে হবে এটা থেকে আমি বেশি বেনিফিট বের করে নিয়ে আসতে পারি কিনা, তাহলে হবে। আর আমি ব্যারিস্টার সাহেবের রিটের সফলতা কামনা করি। উনি যদি এটা করাইতে পারেন তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সাড়া জাগবে, বুঝবে যারা বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা একটা বিপ্লবকে ব্যর্থ করে দিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত। এটা বাংলাদেশের মানুষ আশা করে।